হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে গণিত বিষয়ের সাজেশন দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা সাজেশন শেয়ার করব, যে সাজেশনটি ফলো করলে তোমার পরীক্ষা অনেক ভালো হবে। কেননা বেশ কয়েকটা স্কুলের পরীক্ষা হয়েছে, যে প্রশ্ন হয়েছে, প্রশ্ন আমি দেখেছি যে টপিক্সের উপরে হয়েছে, প্রায় সিমিলার টপিক্স প্রত্যেকটা স্কুলেই হয়েছে। সো তোমার স্কুলেও একই টাইপের টপিক্সের উপর প্রশ্ন হতে পারে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেইগুলোই দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রশ্ন সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, একটু তোমাদেরকে অবগত করে রাখি। গণিত বিষয়ের পরীক্ষা 100 নম্বরের হবে, সময় 3 ঘন্টা। ক বিভাগে 25টা প্রশ্ন থাকবে, যেখানে ক খ গ ঘ এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে 15টা। সঠিক উত্তর তোমার খাতায় লিখতে হবে। এরপরে এক কথায় উত্তর থাকবে আরও 10টা। এগুলো তোমার এক কথায় মানে একদম সংক্ষিপ্ত করে লিখতে হবে। খ বিভাগে আরও 13টা প্রশ্ন দেওয়া থাকবে, 2 নাম্বার করে প্রত্যেকটার উত্তর করতে পারলে 26 নাম্বার। এবং সর্বশেষ গ বিভাগও থাকতে পারে, অথবা দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেটা থাকবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 10টা থাকবে, 7টার উত্তর দিতে হবে, 49 নাম্বার। তো এই হলো তোমাদের প্রশ্নের নমুনা। এবার সিলেবাসটা তোমাদেরকে দেখাচ্ছি বার্ষিক পরীক্ষার, যেখানে এই অভিজ্ঞতাগুলো রয়েছে। মানে তোমার যে বই আছে, বইয়ের যে সূচিপত্র, সেটি যদি তুমি দেখো, সূচিপত্রের মধ্যে যতগুলো অধ্যায় বা অভিজ্ঞতা দেওয়া আছে প্রত্যেকটাই তোমার পড়া লাগবে না। যেগুলো তোমার এই সিলেবাসে আছে সেগুলোই তোমার পড়তে হবে। যেমন প্রথমেই রয়েছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। তো এই যে অভিজ্ঞতাটা আছে, এইটা তুমি কোথায় পাবে? 47 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা। সিলেবাসেও কিন্তু একই রয়েছে, 47 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা। তো আমরা এখানে 47 পৃষ্ঠাতে একটু যাই। 47 পৃষ্ঠাতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি তোমার পড়া লাগবে। দেখো, প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক সমস্যা প্রকাশ, এইটা একটু ভালো করে পড়বে। আমি একটু বিস্তারিত দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এখানে কিন্তু দেখো, দ্বিপদী ঘন নির্ণয়ে কিন্তু 2টা সূত্র রয়েছে। এই 2টা সূত্র, একটা হচ্ছে পজিটিভ মানে প্লাসের সূত্র, আর একটা হচ্ছে মাইনাসের সূত্র। এই 2টা সূত্র খুব ভালো করে পড়বে, কারণ এই সূত্র 2টা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এখানে প্রশ্নের যে নমুনাটা আমি দেখিয়েছি, যেখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, তারপর অন্যান্য ক্ষেত্রেও তোমার দেখা যাবে যে ঘন নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ করে লাগবে ওই সূত্র 2টা। একটু উপরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে খ নাম্বারের একটা প্রশ্ন, যেখানে কিন্তু ঘন নির্ণয় করতে বলেছে, এই যে প্লাসের একটা সূত্র দিয়ে কিন্তু এখানে করতে হবে। এই যে প্লাসের সূত্রটা আছে, এইটা দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। এই টাইপের যদি অঙ্ক আসে, যদি বলা হয় যে ঘন নির্ণয় করো, তাহলে কিন্তু ওই সূত্র দিয়ে তুমি অঙ্কটা করতে পারবে। এবার দেখো, তোমার আরও দেওয়া আছে, এই যে তোমার যেগুলো অপশন দেওয়া থাকে এখানেও কিন্তু দেওয়া থাকবে, এরকম আর কি। সো সূত্র 2টা ভালো করে পড়বে। এরপরে দেখো, আর যেগুলো রয়েছে, এই যে সমাধান করো, সমস্যা 1 এগুলো একটু দেখবে, সমস্যা 2 এইটা একটু করে যাবে। এই যে এখানে ঘন নির্ণয় করতে বলেছে, একটু করে যাবে, কারণ এগুলোর থেকে অনেক সময় এই তোমার সমস্যা যেগুলো রয়েছে এগুলো চলে আসে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যেগুলো স্কুলে পরীক্ষা হয়েছে সেগুলোতে দেখা গেছে যে ওই রকম বিভিন্ন উদাহরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর অনুশীলনের যে কাজগুলো দেওয়া থাকে সেখান থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। সো তোমরা একদমই বাদ দিবে না। দ্বিপদী রাশির ঘন নির্ণয় সূত্র এখানে রয়েছে, মানে ত্রিপদী রাশির। দ্বিপদী হচ্ছে 2টা পদ, আর এখানে কিন্তু 3টা পদ, মানে ত্রিপদী। তার মানে ত্রিপদী রাশির সূত্র কিন্তু আলাদা। সো এই সূত্রটাও একটু ভালো করে পড়বে, যদিও সূত্রটা খুবই কঠিন। হ্যাঁ, তবে এখান থেকেও প্রশ্ন হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কি কি পড়া উচিত তোমার। এরপরে তুমি চলে যাবে সরাসরি কিন্তু অনুশীলনের কাজ যেগুলো আছে, অনুশীলনের কাজের মধ্যে যতগুলো কাজ আছে তুমি করবে। সাথে ঘন রাশির যে গসাগু ও লসাগু, এইখান থেকে 100% প্রশ্ন থাকবে। গসাগু লসাগু বিভিন্ন স্কুলে, বেশিরভাগ স্কুলেই এই গসাগু লসাগুর উপরে প্রশ্ন হচ্ছে। সো তোমরা গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, লসাগু কিভাবে নির্ণয় করতে হয় একটু দেখে যাবে, কেমন? এরপরে ওই যে অনুশীলনের যে কাজগুলো রয়েছে সেগুলোর কথা বললাম। এই যে অনুশীলনের যে কাজ, এগুলো তোমরা ভালো করে পড়বে। যেখানে অপশন দেওয়া রয়েছে, বলা হয়েছে যে কোনটা তোমার নিচের কোনটা দ্বিপদী রাশি নয়, এরকম বলেছে। তারপর দেখো, অনুশীলনের যে কাজগুলো আছে না, এগুলো একটু ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকেও প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। সিলেবাসে কিন্তু পরবর্তী যে অধ্যায়টা, মানে অভিজ্ঞতা যেটা, সেটি রয়েছে 71 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। তো এখান থেকে 2টা টপিকস খুব জরুরি, সেটি মানে গুরুত্বপূর্ণ।
এক হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। এইখান থেকে তোমার 100% প্রশ্ন থাকবে চক্রবৃদ্ধির মুনাফা। এই চক্রবৃদ্ধির মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাকে খুব ভালো করে আয়ত্ত করে যেতে হবে। যে ধরনের প্রশ্নই করা হোক না কেন, তুমি যাতে ওই চক্রবৃদ্ধির মুনাফা সম্পর্কিত প্রশ্ন উত্তর তুমি করতে পারো, সেই ধরনের তোমার প্রিপারেশন বা প্রিপেইড হয়ে তোমাকে যেতে হবে। যেমন দেখো এখানে চক্রবৃদ্ধির মুনাফা সম্পর্কিত একটা প্রশ্ন, যেখানে কিন্তু তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে রয়েছে। এই যে চক্রবৃদ্ধির মুনাফা পাবে কত টাকা, মানে কিভাবে নির্ণয় করতে হবে সেই নির্ণয়ের নিয়মটা যদি তুমি জানো তাহলে কিন্তু পারবে। তারপর ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই টপিক্সটা হচ্ছে লাভ ক্ষতি, বুঝেছো? লাভ ক্ষতির অধ্যায়টাতে তুমি ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা পাবে। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি এইটা তোমরা ভালো করে আয়ত্ত করবে, বিশেষ করে চক্রবৃদ্ধির মুনাফা এবং লাভ ক্ষতি। এরপরে যে অধ্যায়টা আছে সেইটি হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই টপিক্সটা হচ্ছে একটু বেশি কঠিন, 125 পৃষ্ঠা। আমি একটু দেখাই, 125 পৃষ্ঠা। আচ্ছা, এই যে এখানে দেখো কার্তসীয় স্থানাঙ্ক, এখান থেকে প্রশ্ন হচ্ছে এর সাথে স্থানাঙ্কের মাধ্যমে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। এই দূরত্ব নির্ণয় থেকে না অনেকগুলো প্রশ্ন হচ্ছে, অনেকগুলো স্কুলে প্রশ্ন হয়েছে। তারপর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইখান থেকেও হচ্ছে, সাথে সরল রেখার ঢাল এবং সরল রেখার সমীকরণ। মোটামুটি কোন কোন টপিকস ইম্পর্টেন্ট দেখো, দূরত্ব নির্ণয়, সরল রেখার সমীকরণ এবং সরল রেখার ঢাল। এই ঢাল এবং দূরত্ব নির্ণয় এই দুইটা টপিকস হচ্ছে সব থেকে বেশি জরুরি। এই যে তোমার অভিজ্ঞতা অধ্যায় হলে সবচেয়ে ভালো হতো, যাই হোক অভিজ্ঞতা থেকে তোমার এই দুইটা টপিকস খুব ভালো করে আয়ত্ত করে যেতে হবে, ঢাল নির্ণয় আর হলো দূরত্ব নির্ণয়। এরপরের যে তোমার অধ্যায়টা আছে, মানে অভিজ্ঞতাটা আছে, আমার অধ্যায় হয়ে যাচ্ছে বারবার, যাই হোক বৃত্তের খুঁটিনাটি 147 পৃষ্ঠা। আচ্ছা 147 পৃষ্ঠা একটু দেখি, 147। আচ্ছা, তো দেখো এখানে কি কি টপিকস রয়েছে। বৃত্ত চাপ রয়েছে, খুব বেশি জরুরি না। বৃত্ত ও বৃত্তক্ষেত্রের বিভিন্ন অংশ জরুরি, খুব বেশি না। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য, এটাও খুব একটা বেশি না, তবে এইটা থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে। তাই বৃত্তের স্পর্শক, বৃত্ত সংক্রান্ত পরিমাপ, এই বৃত্ত সংক্রান্ত পরিমাপ থেকে একটা প্রশ্ন তোমার থাকবেই। হ্যাঁ, একটা প্রশ্ন তোমার বৃত্ত সংক্রান্ত পরিমাপ থেকে থাকবে। এখানে নমুনা প্রশ্নে যদি তুমি দেখো, এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যেখানে এ বি ব্যাস এবং একটি জেয়ার সম্পর্কে এখানে আর কি বলা হয়েছে যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, যে চিত্র আঁকতে বলা হয়েছে। এই যে উপরের যে উদ্দীপকটা দেওয়া আছে, সেই উদ্দীপক অনুযায়ী একটা চিত্র আঁকতে হবে। তুমি যদি একটু ভালো করে পড়ো, ও কেন্দ্র বিশিষ্ট, মানে একটা বৃত্তের তো কেন্দ্র একটাই থাকে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হচ্ছে ব্যাস। ব্যাসটা কি, ব্যাস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এবং ভিন্ন একটি জ্যা, তারপর রয়েছে ও এ ইজিক্যাল টু 5, তার মানে ও হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, আর এ আরেকটা রাশি, তার মানে 5 সেন্টিমিটার হচ্ছে এখানে তোমার 5 সেন্টিমিটার এটার দূরত্ব। এরপর দেখো ওসি লম্ব এ বি। সো উদ্দীপকটা আগে ভালো করে পড়ে নিতে হবে, দেখা যাবে উদ্দীপকের মধ্যেই অনেকটাই উত্তর দেওয়া আছে। এরপরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, ওই যে বৃত্ত সংক্রান্ত পরিমাপ, এখানে ক্ষেত্রফল নির্ণয়টা একটু ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। ক্ষেত্রফল নির্ণয় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, বৃত্ত সংক্রান্ত যদি প্রশ্ন আসে সেখানে ক্ষেত্রফল থাকবেই। এরপরে দেখো প্রমাণ করতে হবে এসি ইজিক্যাল টু বিসি, ওই যে পরিমাপ থেকে আসছে। সো বৃত্ত সংক্রান্ত পরিমাপ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। এরপরের যে অধ্যায়টা মানে তোমার অভিজ্ঞতাটা আছে সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখান থেকে না আমি বেশ কয়েকটা স্কুলে দেখেছি 2টা করে প্রশ্ন করছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে। 2টা করে যদি প্রশ্ন করে, এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ, একটু যদি তোমরা বোঝো তাহলে খুবই সহজ। 189 পৃষ্ঠা, আমি একটু ডিটেল আলোচনা করি তাহলে বুঝতে পারবে তোমরা। 189 পৃষ্ঠা, এই যে দেখো বাইনারি এবং 10 ভিত্তিক সংখ্যার পারস্পরিক রূপান্তর, এখান থেকে প্রশ্ন হচ্ছে, এবং বাইনারি সংখ্যার বিভিন্ন অপারেশন, এই 2টা টপিকস থেকেই প্রশ্ন হচ্ছে। এখন তুমি যদি মানে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর না করতে পারো, অথবা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর না করতে পারো, তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলো পারবে না। যেমন নমুনা প্রশ্নে এখানে বলেছে যে বি সংখ্যাটির এলএসবি, আচ্ছা এলএসবি সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিয়ে রাখি। এলএসবি সম্পর্কে একটু নিচের দিকে গেলেই ধারণা আমরা পেয়ে যাব। এই যে এখানে দেখো
এলএসবি এবং এমএসবি এই দুইটা আসলে কোনটা কোন কি সেটি তোমাকে বুঝতে হবে। এখানে প্রশ্নে বলেছে যে বি সংখ্যাটিতে এলএসবি এর স্থানীয় মান কত। এই যে বি সংখ্যাটা এইটার এলএসবি কোনটা বলো তো? এই যে জিরো, অর্থাৎ ডান সাইডের যে জিরো, এইটার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। স্থানীয় মান কোনটা বলো তো? এই যে 2। কিভাবে বুঝলাম? কারণ এই যে স্থানীয় মান নির্ণয় এখানে করেছে, দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নির্ণয়, বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নির্ণয়, একদমই সহজ। খালি একটু তোমাকে আয়ত্ত রাখতে হবে যে আসলে কি। এই যে রেডিক্স পয়েন্ট থাকলে কিন্তু এটাকে রেডিক্স পয়েন্ট বলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বা দশমিকে রেডিক্স পয়েন্ট বলা হয়ে থাকে। রেডিক্স পয়েন্ট কি প্রশ্ন আসতে পারে, এক কথায় উত্তর। সেই সময় কিন্তু রেডিক্স পয়েন্ট কি সেই বিষয়ে এইখানে বলা হয়েছে, এটা লিখে দিতে হবে। হ্যাঁ, একটি সংখ্যার দুইটি সংখ্যার অংশ হতে পারে পূর্ণাংশ এবং ভগ্নাংশ। রেডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা যায়। এই হচ্ছে রেডিক্স পয়েন্ট মানে কি। ঠিক আছে, এলএসবি এমএসবি সম্পর্কে এখানে বলা হয়েছে, তোমরা একটু পড়ে যেতে পারো চাইলে। কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় সেটি রয়েছে। 100% থাকবে, 100% থাকবে দশমিক থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর। দেখো, বি কে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। এই যে বাইনারি সংখ্যা আছে, দশমিকে রূপান্তর করতে হবে, মানে 10 ভিত্তিক এই যে রূপান্তর এটা করতে হবে। তো এটা কিভাবে করতে হবে? এখানে নিচের দিকে গেলেই তোমরা পাবে। এই যে দেখো বাইনারি সংখ্যাতে রূপান্তর করে দিয়েছে। কিভাবে করতে হয় নিয়ম একদম হুবহু এরকম ভাবেই তোমাকে দেখাতে হবে। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, এ ও বি এর যোগফলকে বাইনারি সংখ্যায় নির্ণয় করো। খুবই সহজ। তুমি যখন বি কে দশমিক সংখ্যায় রূপান্তর করবে তখন কিন্তু এই বি এটা কাজে লাগবে না। তবে এ কে তুমি যখন এই যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করবে তখন দুইটাকে যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। সহজ। 4 নাম্বার। এরপরে যে অধ্যায়টা আছে সেটি হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই যে দেখো এখানে কি কি পড়বে একটু দেখে নাও। প্রথমত পড়বে হচ্ছে গণসংখ্যার বহুভুজ পড়বে, অজীব রেখা পড়বে এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই তিনটা থেকে কিন্তু 100% প্রশ্ন থাকবে। উপাত্ত প্রক্রিয়াকরণ কিভাবে করা হয় একটু ধারণা দেওয়া আছে। তথ্য উপাত্ত উপস্থাপনা যেখানেও ধারণা দেওয়া আছে, তোমরা একটু দেখে যেও। আর এই তিনটা টপিকস কিন্তু খুব ভালো করে পড়বে, বিশেষ করে অজীব রেখা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এই দুইটা টপিকস ভালো করে পড়বে। আমি যেগুলো মানে পরীক্ষাতে আসার মতো সব থেকে বেশি জরুরি হয়ে থাকে সেগুলো তোমাদেরকে বলেছি, যার মধ্যে অন্যতম লাভ ক্ষতির যে অধ্যায়টা আছে, মানে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এখান থেকে তোমার দেখা যাবে যে এখান থেকে 2টা প্রশ্ন করা হতে পারে। বাইনারি সংখ্যা পদ্ধতি, এখান থেকে 2টা প্রশ্ন। তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে, এখান থেকেও 2টা প্রশ্ন করা হতে পারে। এখন অনেকে বলবে যে ভাইয়া এগুলো তো বুঝলাম, এগুলো তো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের সম্পর্কে বুঝতে পারলাম, তাহলে আমাদের খ বিভাগের যে প্রশ্ন থাকবে যেখানে 2 মার্ক থাকবে এগুলোর কি কি পড়বো আমরা? এগুলোর ক্ষেত্রে কিন্তু সেম। হ্যাঁ, যে অধ্যায়গুলো তোমাদেরকে দেখালাম, যে টপিকসগুলো বললাম ওইগুলো থেকেই হবে। দেখো প্রথমে ঘন নির্ণয় করতে বলেছে, এরপরে দেখো চক্রবৃদ্ধির মূল নির্ণয় করতে বলেছে, মানে চক্রবৃদ্ধি সম্পর্কে যে টপিকসগুলো আছে একটু ভালো করে পড়তে বলেছিলাম আমি। তারপর দেখো সংযোজন রেখাংশ, এই অধ্যায়টা বলেছি যে একটু কঠিন আছে। তারপর দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অধ্যায় থেকে করা হয়েছে। তারপর বাইনারি সংখ্যাতে রূপান্তর করো, সহজ। তারপরে দেখো আরো যেগুলো রয়েছে এগুলোর মান নির্ণয় করতে বলেছে। তারপরে এইভাবে কত টাকা লাভবান হবেন সেই বিষয়ে করেছে, এ ধরনের আর কি। তো তোমরা যেটা করবে এক কথায় উত্তর আর হচ্ছে এই যেগুলো তো অপশন দেওয়া থাকে এগুলোর জন্য তোমার যে অনুশীলনের যে প্রশ্নগুলো থাকে আমি একটু দেখিয়ে দিই। দেখো বাইনারি সংখ্যার রূপান্তর, আচ্ছা এখানে না, একটু উপরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে অনুশীলনের যে অধ্যায়টা আছে, অনুশীলনের যে এগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবে, ভালো করে যাবে। কারণ অনুশীলন থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো তোমার সৃজনশীল প্রশ্ন, সেখান থেকে দেখা যায় অনেক প্রশ্ন এসে যাবে। ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি এখানে যদি যাই তাহলে আমরা একটু নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানে এই যে তোমার বেশ কয়েকটা সমস্যা দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, তোমার এখানে সমাধান দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো না একটু ভালো করে পড়ে যাবে, বিশেষ করে চক্রবৃদ্ধির মূলধন, চক্রবৃদ্ধির মুনাফা, এই দুইটা খুব ভালো করে পড়তে হবে।
এখান থেকে প্রশ্ন হবেই, 100% থাকবে প্রশ্ন। তারপর যেগুলো অনুশীলনমূলক প্রশ্ন আসে সেগুলো দেখবে। আর কথা বলতে পারছি না, জাস্ট তোমাদেরকে যতটুকু বোঝানোর দরকার সেগুলো বোঝালাম। এখন আমি যদি তোমাদেরকে স্পেসিফিকভাবে কোনো অঙ্ক তোমাদেরকে সাজেস্ট করি যে এই অঙ্কটাই পরীক্ষাতে আসবে, সেটা কিন্তু খুবই ভুল হবে, কারণ ওই ধরনের অঙ্ক আসবে না। হ্যাঁ, এরকম হতে পারে যে ওই একই ক্যাটাগরির অঙ্ক আসতে পারে। যেমন সহজে একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, এখানে দ্বিতীয় ও তৃতীয় রাশিকে গসাগু নির্ণয় করতে বলেছে। এই যে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, এই দুইটাকে গসাগু নির্ণয় করতে বলেছে। এখন গসাগু নির্ণয়, এখানে রাশি দুইটা তো অন্যও থাকতে পারে, ভিন্ন রাশি থাকতে পারে, অথবা শুধু সংখ্যাও দিয়ে দেওয়া হতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। তবে গসাগু লসাগু নির্ণয় যদি তুমি পারো, তাহলে তোমার কি ভুল হবে? হবে না তো ভুল, তাই না? এজন্য বলবো যে টপিকসগুলো যদি তুমি আয়ত্ত রাখতে পারো, তাহলে তোমার সমস্যা হবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অন্যান্য সাবজেক্টের সাজেশন চাও কিনা অবশ্যই বলো, তোমাদের এই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস, শেয়ার করবে।